বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে যে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দুজন সদস্য ভাইস চেয়ার প্রফেসর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার আরেকজন সদস্য, তারা একটি বৈঠকে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে প্রথমে, পরে প্রেস সেকশন প্রধান উপদেষ্টার তারা জানিয়েছেন যে এটা সংশোধন করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। সো অনেকেই মনে করেন যে নির্বাচন নিয়ে এখনও এক ধরনের একটা ধোঁয়াটে ভাব তৈরি করবার প্রবণতা সরকারের মধ্যে আছে, তারা কোনো কিছু স্পষ্ট করছেন না। আপনি কি সেটা মনে করেন? এবং এই যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে যেসব সংস্কার করতে কোনো ঐকমত্যের দরকার ছিল না, সবাই সম্মত হতেন, সেই সংস্কারগুলো, যেমন ধরা যাক আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে অনেক সংস্কার করা যেত, সেটা কোনো নাগরিক সংগঠন, কোনো রাজনৈতিক দল কেউই আপত্তি করতো না, কিন্তু সেগুলো দেখা যায়নি। বরং সংস্কার শব্দটাই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এবং নানা ধরনের ক্রিয়াকর্ম দেখা যাচ্ছে, কিন্তু সংস্কারের কোনো লক্ষণ আসলে সেই অর্থে দেখা যায় না। সেটা তো আপনার অবজারভেশনের সঙ্গে আমি একমত। আর দ্বিতীয়ত যে প্রথম যেটা বললেন, ওটা তো কোঅর্ডিনেশনের একটা বিরাট সমস্যা আছে, বুঝেই যায়। এক পক্ষ অর্থাৎ এই যে কমিশনটার, ঐকমত্য কমিশনের থেকে যে প্রেস রিলিজ তৈরি হয়েছিল, সেইটা থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে। পরে এটা যখন পিএম অফিসের যারা কর্মকর্তা প্রেস দেখার দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার নিচে, বলছেন যে এইরকম কথা ওখানে হয় নাই, ওইটা কেন আসলো সেটা তারাই বলতে পারে। রাষ্ট্রের যে সংবাদ সংস্থা বিএসএস, তারা যে সংশোধনীটা কিন্তু বাস্তবায়ন করে নাই, কারণ আমরা বিএসএস ব্যবহার করেছি। আমরা সেখানে দেখলাম নিউ এজে সকালের পত্রিকায় খবর কিন্তু ডিসেম্বরেই ছাপা হয়েছে। তো এটা একটা বিভ্রান্তির তৈরি করেছে। যারা দ্রুত নির্বাচন চান তারা ওই ভুলটাকেই হয়তো স্বাগত জানিয়েছেন, কিন্তু এটা নিতান্তই ভুল। ওনার অধ্যাপক ইউনূসের সরকার বা উনি নিজে সেই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন, ওইটাই ধরে নিতে হবে। তবে সংস্কারের প্রশ্নে কোনো কিছুই তো বাস্তবে কিছুই এগোয় নাই। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেইটা নিয়ে জাতি কাদের ঐক্যমত, কোন কোন বিষয় ঐক্যমত, কিছু কিছু খবর আছে, কিছু কিছু খবর নাই। এগুলি নিয়ে বোধহয় সমাজে অত্যল্প সময়ের মধ্যে আরো অনেক আলোচনা হবে বলে আমার ধারণা। যেই গতিতে কিছু কাজ এগোতে পারত, সেই গতির মধ্যে তো একটা স্লথ ভাব আছে। প্রধান উপদেষ্টা যদি তাদেরকে শীঘ্র সম্পন্ন করবার কথা বলেন, রাইটলি বলেছেন, এইটি পিপলস আর ফিলিং যে কিছু কাজ অতি দ্রুত শেষ করা সম্ভব ছিল, সেগুলি করা হয় নাই। একদিনে ইচ্ছে করলে তারা নির্বাচনের শিডিউলও দিয়ে দিতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে, সমাজে নানান ধরনের আলোচনা আছে, তার সরকারের মন্ত্রীরাও নানান ধরনের কনফিউশন তৈরি করে। শিডিউল কবের জন্য তাদের মাথায় আসলে কবে আছে, মন্ত্রী পরিষদের মধ্যে এটা কত ধরনের মতামত আছে আমরা জানি না। একজন মন্ত্রীকে তো আমরা বলতে শুনলাম, তারা নাকি দেশের মানুষ, জনগণ নাকি তাদেরকে বলছে যে 5 বছর থাকার জন্যে। এখন এইটা আরেকজন তো একদম শুরুতেই বলেছিলেন যে 7ই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ 5 বছরের জন্য ক্ষমতায় এসেছিল, কাজেই বাকি মেয়াদটা তাদের পূরণ করতে হবে এখন। এবং আরেকজন উপদেষ্টা বলেছেন যে তারা নির্বাচিত, ছাত্র জনতার নির্বাচিত কর্তৃক তারা নির্বাচিত, এবং বুদ্ধিজীবীদের কেউ কেউ আবার বলছেন যে গণতন্ত্রের জন্য নির্বাচনের দরকারই পড়ে না আসলে। মানে এগুলি সবই খুব বিভ্রান্তিকর কথাবার্তা। যেমন ধরুন যে ছাত্র জনতার রায়ের উপর ভিত্তি করে, সংগ্রামের রায়ের উপর ভিত্তি করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এই সমস্ত বাকোয়াজ কথাবার্তা বলে, তাদের মাথায় কতগুলি রাজনৈতিক দর্শন, তত্ত্ব, এগুলি মাথায় থাকে না, হয় থাকে না, অথবা তারা রাখেন না, অথবা বুঝতে পারেন না। একটা সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বা একটা পরাজিত সংগ্রামের মধ্য দিয়ে পরাজিত একটা শক্তির বিদায়ের পরে যখন
সংগ্রামের যে রাজনৈতিক কর্তৃপক্ষগুলো থাকে তারা যদি একটা সরকার প্রতিষ্ঠা করে, সেই প্রতিষ্ঠার পেছনে এক ধরনের রাজনৈতিক ন্যায্যতা থাকে, যেটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল লেজিটিমেসি। কিন্তু তার কোনো আইনগত বৈধতা থাকে না, কারণ বিদ্যমান আইন অনির্বাচিত অবস্থায় তাদের থাকাটাকে অনুমোদন করে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ক্রান্তিকালীন সরকার হিসেবে তাহলে যেই গণঅভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্রতিটা রাজনৈতিক সংগঠন, দল, জনগণের আপনার রেফারেন্ডামের কথা আমি হয়তো বললামই না, সেটা আরও পরের কথা আসছি, তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এগুলো একক কর্তৃপক্ষ নাই। এই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল, ট্র্যাডিশনাল বিরোধী দলগুলো ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য সংগঠন, আন্দোলনের মধ্য দিয়ে যাদের কোনো সংগঠন ছিল না, যে ছাত্রদের তরুণ নেতৃত্ব, এটা অস্বীকার করার জনাই যে তারা এই সংগ্রামের বাহ্যিকভাবে তারা নেতৃত্ব দিয়েছেন। তারপরে সেনাবাহিনী একটা ফ্যাসিলিটেট করেছে তাদের এই ক্ষমতার পরিবর্তনটাকে, এই তাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। তাহলে এই যে সামষ্টিক রাজনৈতিক ন্যায্যতা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যারা কেউ 15 বছর ধরে সংগ্রাম করেছে এই সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে যদি মতৈক্যের ফাটল ধরে, তাহলে তার রাজনৈতিক ন্যায্যতার মধ্যেও ফাটল ধরে এই সরকারের। যতক্ষণ পর্যন্ত বিজয়ী আন্দোলনের কর্তৃপক্ষ সমূহ একমত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক লেজিটিমেসি বহাল থাকবে। কিন্তু ইতিমধ্যেই তো আমরা লক্ষ্য করছি যে কবে নির্বাচন দিবে এবং কবে নির্বাচন দিবে না, এইটা নিয়ে 3 রকমের মতামত আছে। জামাত ইসলামী, তারাও আন্দোলনের অংশ ছিল, এই তরুণ ছাত্র নেতৃত্ব যারা পরে আপনার এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে সংগঠিত হয়েছে, তারা সময় চায়। সে কারণে সংস্কারের নামে তারা সময়টা চায় তাদের রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিমান করতে, গুছিয়ে নিতে। বিএনপি যারা ইতিমধ্যেই গোছানো বলে মনে করে, তারা দ্রুত নির্বাচন চায়। ইতিমধ্যেই এই মতদ্বৈধতা। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওই যে নতুন রাজনৈতিক দল বা তাদের যারা অ্যালাইজ, তারা কি আসলে সংস্কারের জন্য সময় চায়, নাকি তারা নিজেদের শক্তি সঞ্চয় করবার জন্য? সেটাই বলছি, তারা গুছিয়ে নিবার জন্য, শক্তি সঞ্চয় করবার জন্য। নির্বাচনে এই মুহূর্তে করলে যেরকম হবে তার চেয়ে আরও ভালো রেজাল্ট করে তার সাংগঠনিক শক্তি পেয়ে কাছে চায়। সেটার প্রমাণ আছে, ওনার তো এই কথা বলছে না। আমি বলছি যে সংস্কারের নামটা তারা আগে করা দরকার। সংস্কার তো অনেকগুলো আগে করা যেত, কিন্তু করা হয় নাই। কিন্তু এই কথা তো শেষ পর্যন্ত ইউনূস বললেন যে তারা তাড়াতাড়ি সংস্কারের প্রক্রিয়া শেষ করতে। এই যারা সংস্কারের কথা বলছেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, তারা তো সংস্কার কেন দ্রুত হচ্ছে না, যেগুলো আপনি নিজেও ইঙ্গিত দিলেন যে কেন এগুলো তাড়াতাড়ি হচ্ছে না, তার জন্য কোনো চাপ প্রয়োগ করতে তো আমরা দেখি নাই, কোনো বক্তৃতা বিবৃতি দিতেও দেখি নাই, দাবি জানাতেও দেখি নাই। তার মানে হচ্ছে যে আসলে তারা শক্তি সঞ্চয় করবার জন্য, শক্তি বৃদ্ধি করবার জন্য সংস্কারের যে সামাজিক দাবি, এইটাকে ব্যবহার করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইতিমধ্যেই নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে যারা আন্দোলনের কর্তৃপক্ষ, তাদের ভিতরে দ্বিমত দেখা দিয়েছে। এইটা যে আর কয়েকদিন পরে যে আরও ঘনীভূত হবে না, তার মধ্য দিয়ে যে সংকট তৈরি হবে, এই যে এই সমস্ত মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা বলছেন যে ইতিমধ্যে তারা ভোটে নির্বাচিত, হ্যাঁ, তারা এই যে রাজনৈতিক ন্যায্যতাটা কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে ভেঙে পড়ে বা ভেঙে পড়ার সম্ভাবনা, এটা বোঝেন না। আর কোন বুদ্ধিজীবীর কথা বলেছেন যে মিস্টার ফরহাদ মঞ্জার বলেছেন যে নির্বাচনের জন্য, মানে গণতন্ত্রের জন্য নির্বাচন খুব দরকার পড়ে না। এটা উনি বিশ্বাস করে বলেছেন বলে আমি বিশ্বাস করি না, কারণ ওনাকে আমি চিনি। উনি বুদ্ধিমান এনাফ বোঝার জন্যে যে যদি সাধারণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে নির্বাচন দরকার না হয়, কখন জানেন? যখন পুরো সমাজের উপর রাজনৈতিকভাবে এরকম কোনো সংগঠন একটা বৈপ্লবিক কাজ করেছে এবং তার যে লেজিটিমেসি, সে নিজে ক্ষমতায় আছে,
তখন সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য যাবতীয় উদ্যোগ সে গ্রহণ করতে পারে। কিন্তু গণতন্ত্র, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, এইটা উনি বোঝেন না, এইটা আমি বিশ্বাস করি না। কথাটা হচ্ছে যে নির্বাচনই গণতন্ত্র নয়, বাট গণতন্ত্রের অপরিহার্য প্রাথমিক পদক্ষেপ। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সম্ভবত ওনার যে পক্ষাবলম্বন এই মুহূর্তে রাজনৈতিক, তিনি জীবনে বহুবার তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন করেছেন। এই মুহূর্তে আগের কথাবার্তা থেকে বা তরুণ নেতৃত্বের সঙ্গে কথাবার্তায় শুনে মনে হচ্ছে তার সঙ্গে একটা যোগাযোগ ছিল আগেও, আন্দোলনের আগে সরকার নানা স্টাডি সার্কেল ফর্মেট বিভিন্ন সময় উনি নানান ধরনের নানান ভাবাদর্শের তরুণীদের সঙ্গে স্টাডি সার্কেল টার্কেট করেন, সারা জীবনই করেছেন, আমাদের সঙ্গেও করেছেন। কিন্তু যেহেতু তার রাজনৈতিক পক্ষপাত এখন তাদের দিকে, ইতিপূর্বে যাদের সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল তাদের সঙ্গে সেই ঘনিষ্ঠতাটা নানান কারণে ভেঙে গেছে। ফলে এইটা যারা নির্বাচন পিছিয়ে দিয়ে শক্তি সঞ্চয় করতে চায় তাদের প্রতি পক্ষাবলম্বনের কারণে সম্ভবত এই বিভ্রান্তিকর একটা বিবৃতি উনি দিয়েছেন। গণতন্ত্র, আবারও বলছি, নির্বাচন নিজেই গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রক্রিয়া শুরুই করা যায় না। আপনি নির্বাচনের সময় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং যখন এই যে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে যে বিভ্রান্তিকর সময়সীমা বা সেটি নিয়ে যে বিতর্কের প্রেক্ষিতে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার মিস্টার সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলছিলেন যে সর্বশেষ তারা যখন গণমাধ্যমের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদের ভাষায়। এবং তিনি বলছেন যে আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করবার জন্য বলেছিলাম, কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলছেন। এই অবস্থায় আমরা আবারও তার সঙ্গে দেখা করব এবং সেটি বা দেখা করবার তারিখটি বুধবারে মানে 16 তারিখে। আমার জানা মতে 16 তারিখ সেই মিটিংটা হচ্ছে না। কারণ হচ্ছে যে বিএনপির সেক্রেটারি জেনারেল দেশের বাইরে আছেন, ওনাকে ছাড়াই মিটিংটা হবে না। সেটা প্রধান উপদেষ্টার অফিস থেকে যেমন তেমনি বিএনপির ভেতরের থেকেও এটা একটা রিভিউ করা হয়েছে। সেই মিটিংটা হয়তো একটু পিছাবে, হয়তো হবে, কিন্তু ওই নির্দিষ্ট তারা একটা, আপনি কি মনে করেন যে বিএনপি একটা চাপ প্রয়োগ করবে বা রাজনৈতিক দল হিসেবে যে ডিসেম্বরের আমার ধারণা যে ডিসেম্বরেই করতে হবে বিএনপি সেইটা হয়তো মনে করে না, কিন্তু এই নানান মন্ত্রীর নানান কথার মধ্যে যেটার মধ্যে এক ধরনের ক্ষমতা লিপ্সাও থাকে, কষ্ট ছাড়া জনগণের রায় ছাড়া যারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাদের কথাবার্তার মধ্য দিয়ে সমাজে যে ধরনের একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছে সেইটা থেকে বিএনপি বা অন্য যারা নির্বাচন চায় সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তো আশঙ্কা তৈরি হতেই পারে। তারা জুন পর্যন্ত মেনেই নিবে বলে আমার ধারণা, কিন্তু সেইটা যাতে জুনের বাইরে যাতে চলে না যেতে পারে সেই কারণে রাজনীতিকরা যা করেন রাজনৈতিক কৌশল হিসাবে তারা তো চাপ জারি রাখবেন। আমার ধারণা বিএনপিকে কিছু আন্দোলন সংগ্রামের পথেও যেতে হবে এবং তারা ওই রকম পর্যায়ে তারা আছেন। আর বিএনপিকে কি কখনো কখনো আপনার কাছে দ্বিধাগ্রস্ত মনে হয়, যেটা তারা বিগত 15 বছর অনেক ক্ষেত্রেই তাদের সাফল্য যেমন আছে অনেক ত্যাগও আছে, কিন্তু একই সঙ্গে তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে সময় নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত দেখা গেছে, সেটা কি এখনো মনে করেন আপনি? তা তো আছে। বিএনপি বিভিন্ন সময়ে নিজেরাই অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। বিভিন্ন সময় এই রোজার পরে, ঈদের পরে, বর্ষার পরে, পরীক্ষার পরে এগুলো তো করেছে। তারা তো অনেক সময় আন্দোলন সংগ্রামের শিডিউল তৈরি করবার জন্য যে সঙ্গে একটা ক্যালেন্ডার লাগে সেটা রেখেও কাজ করে নাই। হ্যাঁ, এমন এক প্রোগ্রাম দিয়ে দিয়েছে, দেখা গেল সেদিন একটা পূজার অনুষ্ঠান আছে, তারপরে তারা পিছিয়ে গেছে। কিংবা দেখা গেল যে একটা পাবলিক পরীক্ষার কর্মসূচি আছে, এগুলো তারা করেছে। কিন্তু রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতার একটা ব্যাপার থাকে, তো সেইখানে তারা এখন তাদের দিক থেকে দেখে যে নির্বাচন হলে এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে সংগঠিত বড় পার্টি তারা ক্ষমতায় যেতে চায়। আবার তখন যদি এই যারা কখনই রাজনৈতিক প্রক্রিয়ায় থাকার কষ্ট, জেল খাটার কষ্ট তার রাজনৈতিক কারণে কিংবা নানানভাবে নানান দুর্ভোগের মধ্য দিয়ে যায় নাই, তারা যখন ক্ষমতা গণঅভ্যুত্থানের নামে
অন্যায্যভাবে ক্ষমতায় থাকতে চায় এবং নানানভাবে আকার ইঙ্গিতে প্রকাশ করে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তো বিচলিত বোধ করবে। সেই বিচলিত বোধ করা থেকে তারা তাদের দিকে যেতে চাইবে। যেমন যারা রাজনৈতিক সংগঠন যেগুলি নতুন পুরান যারা নির্বাচন চায় না, তারাও নানান অজুহাত তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হয় অধ্যাপক ইউনূসের সরকারের অন্যরা তাদের যে নানা রকমের ক্ষমতায় টিকে থাকবার যে প্রবণতা অনেকেরই আছে, সবার হয়তো নয়, সেইটার সঙ্গে অধ্যাপক ইউনূসের চিন্তার পার্থক্য আছে। আমার ধারণা উনি জুনের মধ্যে নির্বাচনটা করে ফেলবার চেষ্টা করবেন, হয়তো ফেব্রুয়ারি মার্চ বা এরকম সময়ের মধ্যে হয়তো করবার চেষ্টা করবেন। একটা প্রশ্ন, আপনি যেহেতু সরকারে কারা আছে, মানে অনেকের অনেক রকমের আকাঙ্ক্ষা, কিন্তু আসলে সরকারে কারা আছে তাদের নিয়ে নানা রকমের প্রশ্ন, এবং আমরা প্রায় সরকারের মানে মূল ক্যাবিনেটের বাইরেও নানা জায়গায় নানা নিয়োগ নানা সময় দেখছি, এবং এদের অনেকেই বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তাদের নানা রকমের কার সঙ্গে কি সম্পর্ক আছে সেগুলো খুঁজে দেখবার চেষ্টা করা আছে, কার বিদেশি নাগরিকত্ব আছে, সেই সব নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। খুব ন্যায্যভাবে এটা উঠেছে। আমরা নিজেরও নাগরিক হিসেবে একটু বিচলিত বোধ করি। কারণ হচ্ছে, দেখুন, ধরুন 8 থেকে 10 জন এই সরকারের মন্ত্রী এবং অন্যান্য বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিবর্গের আপনার ডুয়াল সিটিজেনশিপ আছে বলে ধরে নেওয়া হয়। সমাজে এগুলো আলোচনা উঠছে, আরও কিছুদিন পর আরও তীব্রভাবে উঠবে। সেই ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে, এবং এই যে কোথায় কাকে নিয়োগ দিচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, দেশের জন্য কী কদ্দূর কী করেছেন, এগুলোর পরিপূর্ণভাবে স্বচ্ছতা এই সরকার আপনার বজায় রাখছেন বলে আমার মনে হয় না। আপনি যে, আমি আর একটু পরিষ্কার করে বলি, যেমন ধরুন সাম্প্রতিককালে হুট করে আমরা দেখলাম জাতীয় একজন উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, জাতীয় নিরাপত্তা বিষয়ক অ্যাডভাইজার তৈরি করে হলেন। তো জাতীয় নিরাপত্তার ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে অন্য সাধারণ মানুষরা বা যারা আপনার সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত বা সামরিক বাহিনীর অনেক ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এটাকে রিয়্যাক্ট করেছেন, আমি এখানে ওখানে দেখেছি। আবার উল্টাটাও অনেকে বলেছেন। একটা জাতীয় নিরাপত্তা বলতে আমি মনে করি না শুধু মিলিটারি নিরাপত্তাই বোঝায়, সামরিক নিরাপত্তাই বোঝায়। ফলে জাতীয় নিরাপত্তার জন্য যে কমিটি থাকে তার প্রধান কিংবা তার সদস্যরা সবাই আপনার সামরিক বাহিনী থেকে আসতে হবে এমন কোনো কথা নেই। জাতীয় নিরাপত্তা বলতে আজকের দুনিয়ায় খাদ্য নিরাপত্তা বোঝায়, স্বাস্থ্য নিরাপত্তা বোঝায়, সফটওয়্যার যে সমস্ত হার্ডওয়্যার সিকিউরিটি না এবং সফটওয়্যার সিকিউরিটি বলতে যা বোঝায়, তো এগুলি বোঝায় একজন সিভিলিয়ান এখানে হতে পারে। আচ্ছা, অনেক দেশে আছে আবার অনেক দেশে নাই, কিন্তু সেখানে সামরিক কর্মকর্তাদের রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এন্ড অফ দি ডে আপনার টেরিটোরিয়াল সভরেন্টি রক্ষা করার জন্য শেষ পর্যন্ত সামরিক বাহিনীর উপর ভর করা ছাড়া একটা জনগোষ্ঠীর কোনো পথ থাকে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যাকে আমরা করলাম উনি কি এই দেশের পুরোপুরি নাগরিক, নাকি তার কোনো দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি অন্য কোনো দেশের নাগরিক আছেন কি না, এগুলি নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তারা এখনও পর্যন্ত জবাব দিচ্ছেন না, বা যদি কেউ বলে থাকেন যে কোথায় প্রশ্ন উঠেছে, আমরা এই প্রশ্নটা তুললাম। নেশন স্টেট যতক্ষণ আছে, ধরেন আপনি যদি আমাকে বলেন আমি সেই অর্থে ন্যাশনালিস্ট না, কারণ ন্যাশনালিজমের খুব যে একটা জরুরি প্রয়োজন থাকে যখন আপনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেন, কিংবা ধরুন উপনিবেশবাদের বিরুদ্ধে সেলফ ডিটারমিনেশনের জন্য সংগ্রাম করেন, তখন ন্যাশনালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা নেশন স্টেট হয়ে যাওয়ার পর তাকে চেষ্টা করতে হয় যে বৃহত্তর নেশন যেটা, তার পক্ষে আরও ছোট ছোট যারা জাতিসত্তা আছে তাদেরকে সঙ্গে করে এক ধরনের একটা জনগোষ্ঠী ভিত্তিক দেশ গড়ে তুলবার। কিন্তু যতক্ষণ পর্যন্ত নেশন স্টেটগুলো আছে ততক্ষণ পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ থাকবেই। কোনোদিন যদি সারা পৃথিবী থেকে নেশন স্টেট উঠে যায়, একটা পৃথিবী শুদ্ধ জনসমাজ তৈরি হয়, কিংবা পলিটিক্যাল কমিউনিটি একটা তৈরি হয়, সেটা আমরা খুশি হব। আমরা স্বপ্নের মধ্যে সেটা আছে, সেটা 100 বছর পর হতেও পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত হয় নাই, তখন দুইটা ন্যাশনালিটির একটা ন্যাশনাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে। ধরুন একজন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হন, আপনার অ্যাডপ্ট করে থাকেন, আপনার আরেকজন সেই ব্যক্তি যদি একটা দেশের বাই বার্থ নাগরিক হন, তো বাই বার্থ যে নাগরিক তাকে তো সিদ্ধান্ত নিতে হয় নাই যে আমি বাংলাদেশি হব।
কিন্তু আরেকটা দেশের যখন নাগরিকত্ব নেন তখন কিন্তু বুকে হাত দিয়ে আপনার আনুগত্য ওই দেশের প্রতি এটা কিন্তু ওয়াদা করতে হয়, শপথ নিতে হয়, যেটা আপনি সচেতনভাবে নেন। আপনি আমরা যখন এই দেশে জন্মেছি বা যে কোনো দেশে জন্মায় প্রাকৃতিকভাবে, সেখানে শপথ করে আমেরিকান কিংবা বাংলাদেশি কিংবা ব্রিটিশ হতে হয় না বা ভারতীয় হতে হয় না। ওইটা হলো সচেতন সিদ্ধান্ত। পৃথিবীর এই মুহূর্তে, এই যে সাম্রাজ্যবাদী গ্লোবালাইজেশনের এই মুহূর্তে, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউরোপিয়ান অনেক দেশের, চায়নার, ভারতের, এগুলির কিন্তু স্বার্থের সংঘাত আছে। এখন আপনি একটা বিদেশি রাষ্ট্রের প্রতি যদি আপনি ইতিমধ্যেই আপনার সচেতন বুদ্ধি দিয়ে আনুগত্য প্রকাশ করে থাকেন, আর সেই দেশের সঙ্গে যদি বাংলাদেশের স্বার্থের কোনো সংঘাত তৈরি হয়, আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে এইটা আমি মনে করি যে পরিষ্কারভাবে বাংলাদেশের সাংবিধানিকভাবে একসময় ছিল, সেগুলো আওয়ামী লীগ বিশেষত, যেহেতু তাদের অনেক লুটেরারা বিদেশে টাকা রাখবার ব্যবস্থা করবার জন্যে, হ্যাঁ, এই নাগরিকত্বের আইনটা, দ্বৈত নাগরিকত্বের আইনটা পাবলিক ফাংশন যারা করবে সেইখানে তারা শিথিল করে দিয়েছিল, হ্যাঁ, কিংবা যেটা এটাকে বলে লুকিং দি আদার ওয়ে, ইচ্ছে করেই দেখে নাই, ওই জায়গাটা এই গণ অভ্যুত্থানের পরে পরিষ্কার করে অ্যাসার্ট করা দরকার যে কেউ একজন নাগরিকত্ব নিতে পারেন অন্য দেশের, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে পাবলিক পজিশনে, যেখানে জনগোষ্ঠীর পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেইখানে এই সমস্ত মানুষদের থাকতে পারা উচিত নয়। কিন্তু এই সরকারের অনেকে আছে, এই কাজটা তারা ভাবেন নাই কেন, অথবা এটাকে গুরুত্ব দেন নাই কেন, সেখানে তাদের দেশপ্রেমের জাতি, হ্যাঁ, প্রশ্নটা কিন্তু উঠবেই, এবং এটা উঠানো উচিত। নিয়োগের ক্ষেত্রেও হাট করে আমরা যাদেরকে এখানে ওখানে নিয়োগ দিতে দেখি, সেটা আমরা যে প্রত্যেককে চিনব, তার ব্যাকগ্রাউন্ড জানবো, এটা এমন কোনো কথা নেই, আমরা দাবিও করি না। কিন্তু হওয়ার আগেই কাকে বানাচ্ছেন এইটুকু দায় বোধ তাদের থাকা উচিত এই সরকারের, সেটা সম্পর্কে জনগণকে সচেতন করা, ইনফর্ম করা, জানানো যে ওনাকে এই কারণে এই দায়িত্ব দেওয়া হলো। এইটা তারা করছেন না। এটা এক ধরনের কর্তৃত্ববাদী আচরণ। এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করেছে। এই স্পিরিটটাকে তারা কিন্তু অবহেলা করছেন। এটা করাটা তাদের ঠিক হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে যে রাজনীতির গতি প্রকৃতি, সরকার বা রাজনৈতিক দলগুলো এখন যতটা না ডমিনেট করছে, তার চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং সেখানে কিছু প্রভাবশালী দেশের ভেতর থেকে বাইরে থেকে তারা সেটা করবার চেষ্টা করছেন। আপনি এর মানে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ধরুন রেগুলার যে সংবাদ মাধ্যম, তারা তাদের কাজ করবেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের অনেকেই অনেক কিছু ডিকটেট করছে, এবং সেই ডিকটেটস অনুযায়ী কাজ হচ্ছে, যেটা আমাদের অনেকেরই পছন্দ হচ্ছে না। আমরা মনে করি না যে এটা দেশের জন্য ভালো, ওনারা এটা দেশের জন্য ভালো মনে করতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটা কখন ঘটে? যখন দেশের মধ্যে পলিটিক্যাল প্রসেস দুর্বল থাকে, যখন দেশে অনির্বাচিত সরকার থাকে, কারণ তাদের মাথায় একটা ভয় থাকে, যাদেরই কিছু অ্যাসার্ট করার অথবা কিছু নিউসেন্স ভ্যালু আছে, যেমন মিডিয়াতে মনে করেন আপনার আমার সমাজের মধ্যে কোনো সাংগঠনিক শক্তি নাই। ফলে যখন কোনো রাজনৈতিকভাবে একটা সরকারের পেছনে জনগণের অ্যাক্টিভ সাপোর্ট না থাকে, সাপোর্ট থাকে ক্রান্তিকালীন সময়, যেমন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, কিন্তু এটা যখন প্রলম্বিত হয় বা হওয়ার ইচ্ছা থাকে, অথচ রাজনৈতিক দলগুলো ঠিকমতো তাদের রোল প্লে করে না বা করতে পারে না, তখন নিশ্চয়ই এই ধরনের শক্তি, এই ধরনের ইন্ডিভিজুয়ালস এবং এই সামাজিক মাধ্যমে যারা সক্রিয়, তারা অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। তো সেই প্রভাবের কাছে জনগণের সক্রিয় সমর্থন ছাড়া, সমর্থন আর সক্রিয় সমর্থন দুই জিনিস। অফকোর্স এই সরকারের পেছনে এখনও জনগণের সমর্থন আছে, কিন্তু আবার মানে এমন কোনো লক্ষণ আমরা দেখি নাই যে কেউ কোথাও থেকে দাবি উঠেছে যে আমরা চলে যাই। এমনকি যারা দ্রুত নির্বাচন চায় তারাও কেউ বলে নাই যে আপনারা এখন পদত্যাগ করেন। ফলে সমর্থন তার আছে, কিন্তু সক্রিয় সমর্থন ছাড়া যখন সরকার থাকে, তাদের পজিশনগুলিকে অ্যাসার্ট করবার ক্ষেত্রে জনগণের মধ্যে যখন আপনার ভিত্তি না থাকে, তখন এই ধরনের আউটসাইডার্স, মানে আমরাও এক ধরনের রাজনৈতিক প্রসেসের আউটসাইডার। বিদেশ থেকে যারা এগুলি করছেন তারাও রাজনৈতিক প্রসেসের আউটসাইডার।
হ্যাঁ, তারা ন্যায্য বলেন কিংবা অন্যায্য বলেন, তারা এক ধরনের প্রভাব, কখনো কখনো অন্যায্য মাত্রায় প্রভাব বিস্তার করতে পারে। বাংলাদেশ এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে সম্প্রতি একটি ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, সেটি নিয়ে এক ধরনের প্রবণতা যেটি আমরা লক্ষ্য করছি যে বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় অনেক কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। তারা একটা কাজ করতেন যেগুলো আপনি লুটপাট যেটা ব্যবহার করেছেন লুটপাটের অংশ হিসেবে করতেন। এই সরকার সেটা করছে, আমরা সেটা বলছি না, কিন্তু অনেক কিছুকে তারা বলছেন যে অর্জন অনেক বড়, আবার সেগুলোর অনেকে সমালোচনা করছেন যে এগুলোকে ঠিক ওই পুরনো স্টাইলেই বা আগের সরকারের মতোই ফুলিয়ে ফাঁপে দেখা হচ্ছে। তো আপনি এই সামিট থেকে অর্জন কি মনে করেন? এবং একই সঙ্গে প্রশ্ন যে যখন সামিট চলছে তখন গাজায় যে হত্যাযজ্ঞ, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বিভিন্ন সংগঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ মুখর, এবং একই সময় আমরা কিছু ঘটনা দেখলাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির আউটলেটগুলোকে আক্রমণ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নানা কিছু দেখলাম। এবং সেগুলো আসলে শেষ পর্যন্ত এই বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ করে কী বার্তা দেয়। এবং অনেক দেশি বিনিয়োগকারী বলছেন যে বিদেশিদের বিনিয়োগের জন্য সামিট করা হচ্ছে, কিন্তু দেশীয় বিনিয়োগকারীরাই তো আস্থা পাচ্ছেন না বা সেই পরিবেশ পাচ্ছেন না, তারাও এক ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে সবসময় থাকছেন। আপনি কি মনে করেন? এই সামিটটা দেখতে খুব ইমপ্রেসিভ ছিল। এটা যা উন্নত দেশগুলোর, ওখানে যারা থাকে উন্নত দেশগুলোর যে কোনো একটা কোম্পানির সেকেন্ড গ্রেড কর্মকর্তারা খুব স্মার্টলি তাদের চিন্তা সেল করার জন্য এগুলো করে থাকে। আপনাকে আমরা তথ্য দেই, এই যে এই সামিটটার যে কাগজপত্র এবং এগুলো সব তৈরি করেছে 3-4টা BBA পড়ার ছেলে, খুব স্মার্ট ছেলে। প্রজেকশন খুব সুন্দর সুন্দর কথা বলে এগুলি সেল করা আর কি, এই প্রোডাক্ট সেল করার মতন, আইডিয়া সেল করা, এটা ভালো, এই যোগ্যতা থাকা দরকার আছে। কিন্তু এটা যদি ইনভেস্টমেন্ট কতদূর হবে সেইটা বুঝবার জন্য যে কোনো মানুষের, চিন্তাশীল মানুষের অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, তারা জানে। আপনি যে ইতিমধ্যে দু একটা বলেছেন, একটা দেশের আভ্যন্তরীণ কিংবা বৈদেশিক বিনিয়োগ হবে কিনা তার জন্য কতগুলো খুব গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটা হচ্ছে ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কদ্দূর আছে, ওই দেশে আপনার বিনিয়োগের প্রশ্নে বিউরোক্রেটিক বা আমলাতান্ত্রিক জটিলতা কদ্দূর আছে বা নাই, এইসব বিষয়ের উপর নির্ভর করে, আর অনেক ফ্যাক্টরস আছে। আচ্ছা, তো সেই জিনিসগুলোর পর বাংলাদেশ এখন এক স্বাভাবিক পরিস্থিতি আছে, এটা তো সঠিক নয়। একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত আপনার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, এটা কোনো বিনিয়োগকারী মনে করবে না, বিদেশেও না দেশেও না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি এই যে চাঁদাবাজের সিস্টেম থাকে, যদি বিউরোক্রেটিক জটিলতা থাকে, এগুলো তো আপনার স্থানীয় যে বিনিয়োগ সেইটার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি করে এবং সেটা জারি থাকে। বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য, বিনিয়োগের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতিটা নিশ্চিত করা প্রয়োজন। সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ একটা স্বাভাবিক অবস্থায় নাই। ফলে এগুলো দেখতে শুনতে ভালো লাগে, নিজের দেশে একটা সুন্দর করে একটা যে একটা প্রজেকশন, সেই প্রজেকশন অনুযায়ী আপনার দেশ যদি বিনিয়োগের কারণে এখানে এক ধরনের সম্পদ তৈরি হয়, সেটা খুব তো আনন্দের। কিন্তু বিষয়টা হচ্ছে এই আনন্দকে উপভোগ করবার জন্যে আপনার নিজেদের স্থানীয় ক্ষেত্রে সেই রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিকও পরিস্থিতি তৈরি করতে হবে। সেটা এখনো পর্যন্ত এমন কোনো উন্নততর জায়গায় পৌঁছে নাই। আপনার কাছে কি মনে হয় এই 8 মাসে সরকারকে আপনি কোথায় সবচেয়ে বেশি চাপের মধ্যে দেখছেন, কোথায় তারা একেবারে ভারমুক্ত হতে পেরেছেন বা চাপমুক্ত বলে মনে করছেন আপনি? এই সরকারের হচ্ছে প্রথম যে কথাটা আপনি বলছেন সেখানে একটা ইঙ্গিত আছে, যেটা আমি একমত আপনার সঙ্গে। এই সরকারের কালেকটিভলি সামষ্টিক কোনো সংস্কার দর্শন নাই। যদি থাকতো তাহলে কতগুলো কাজ তারা নিজেরাই করে ফেলতে পারত, যেগুলো আপনি বললেন যে এটার জন্য এটা কেউ আপত্তি করতো না। কিন্তু তাদের তো কোনো সামষ্টিক সংস্কার দর্শন নাই, কারণ সংস্কারটা তো একটা আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এদের অধিকাংশই রাষ্ট্রের সংস্কার বা রাষ্ট্র কীভাবে চলতে হয় এবং কীভাবে চলা উচিত এই সম্পর্কে যে রাজনৈতিক প্রক্রিয়া বা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হলে বোঝা যায়, সেটা অধিকাংশেরই নেই। 1। 2 নম্বর হচ্ছে তার কোনো রাজনৈতিক সামষ্টিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও নাই। কারণ হচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক প্রবণতা থেকে এসছেন।
এইটা তারা জেল করবার জন্য নিজেরা কদ্দুর মিটিং সিটিং করেছেন সেটা আমরা জানি না, কিন্তু যদ্দূর খবর রাখি সাংবাদিক হিসেবে তেমন কোনো আলাপ আলোচনা যে আমরা একটা সামষ্টিক কাজ করতে হবে, আমাদের একটা দর্শন তৈরি করতে হবে, সেটা তারা করেন নাই। তারা গেছেনই একটু পপুলার পদ্ধতিতে বা পপুলিস্ট বলবো আমরা। সেটা হচ্ছে যে সবার সঙ্গে আলাপ করে, সবার সঙ্গে আলাপ করার কতগুলি মৌলিক বিষয়ের দরকার আছে, কিন্তু সেই আলাপের প্রক্রিয়া নিয়ে কিন্তু যাদের সঙ্গে আলাপ করছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন, এবং সেই আলোচনা এত মন্থর এবং এত বেশি সময় লাগার কোনো দরকার ছিল না। আচ্ছা, এইটুকুই সরকারের প্রধান দুর্বলতা। আপনি যদি তারা আন্তরিকও হন, আন্তরিকতা প্রশ্ন না করলেও সেই দুর্বলতা তার আছে। ফলে এই দুর্বলতা কাটিয়ে উঠবার জন্য না, পাশ কাটানোর জন্যে, তাদের দুর্বলতা পাশ কাটানোর জন্য সবাইকে ইনভলভ করছেন। অর্থাৎ উনি এই সরকার ব্যবহার করছে কেমন করে, এই যে আগে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসের একটা সরকারের অধীনে নির্বাচন করার যে একটা বিধান তৈরি হয়েছিল, সেই 3 মাসের সরকার সবাইকে সন্তুষ্ট রেখে কাজ করত। তারা সেই পদ্ধতিতে কাজ করছেন, অথচ 3টা তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল ইতিমধ্যে তারা পার করে ফেলেছেন। নিজেরা নিজেদের জন্য তারিখ ঠিক করছেন নিজেরা, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা করবেন। এইটা যে করবেন, এই সময়টা ঠিক করার জন্য তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে? তাদের ম্যান্ডেট আছে আপনার অন্তর্বর্তীকালীন একটা সরকার হিসেবে কাজ করার, কিন্তু এই তারিখটা কারা ঠিক করেছে? এখন ওনারা আলাপ করছেন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে, কিন্তু তাদের সঙ্গে আলাপ করে তো তারিখ ঠিক করেন না, ওটা নিজেরাই করেছেন, কিন্তু সবাই এটা মেনে নিয়েছে। কিন্তু তাহলে আপনি যদি আপনি 1.5 বছর এখানে থাকেন, ফাইন, আপনাদেরকে কেউ পদত্যাগ করতে বলে নাই এখনো, কিন্তু এই 1.5 বছরের কাজ আর 3 মাসের কাজ তো এক না। একটা সাধারণ আগেকার সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাজ সাধারণভাবে শুধু একটা নির্বাচন অনুষ্ঠান করা ছিল। তা আপনি তো নিজের টেনিউর ঠিক করেছেন 1.5 বছরের এখনো পর্যন্ত। তো 1.5 বছরের তা আরও কিছু কাজ থাকবে, আরও কিছু বাস্তবায়নের জন্য রেডি অথবা বাস্তবায়ন হবে, এইগুলো তো দেখানোর ব্যাপার আছে, সেটা আমরা দেখছি না। আপনি যে সাফল্যের কথা, ওইটা তার দুর্বলতা। শক্তি একটাই, মানুষ এখনও তাদেরকে পদত্যাগ করতে বলা নাই। আর বিশেষত যেটা নিয়ে মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, ওই বিশেষত রোজার সময় দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটা তার সাফল্য। কিন্তু রোজার পরপরই, কিন্তু ঈদের পরপরই কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু ইতিমধ্যে বাজার দর অনেক কিছুর ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে ধরুন কৃত্রিমভাবে, অর্থাৎ মার্কেটের যে নিজস্ব নিয়ম, সেই নিয়মের মধ্যে আওয়ামী লীগ আমলে এক ধরনের সিন্ডিকেট তৈরি করে সেইটাকে যেমন দাম বাড়ানো হতো এবং সেই থেকে প্রফিট করা হতো, এইখানে আবার আরেক ধরনের কিন্তু একটা কৃত্রিমতা আমরা লক্ষ্য করেছি। আমি একটা উদাহরণ দিই, আলু কোল্ড স্টোরেজে রাখার জন্যে কৃষকদের এইবারের সুযোগ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্ত নিয়ে। ফলে কিছু কিছু ক্ষেত্রে আলুর যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের নিচে গিয়ে কৃষকদেরকে আলু বিক্রি করতে হয়েছে। তো যেহেতু আপনার সংরক্ষণ করার কোল্ড স্টোরেজের ক্ষেত্রে আপনি সীমিত করেছেন, তো ফলে সেগুলো রাখবে কোথায়? তো পচনশীল, তো বাজারে ছেড়ে দিয়েছে। সাপ্লাই বেশি থাকার কারণে দাম কমলো। কিন্তু এটা আগামী বছর কি হবে? কৃষক যদি সিদ্ধান্ত নেয় যে এরকম একটা ব্যবস্থার মধ্যে আমি যথেষ্ট পরিমাণ লাভ হওয়া তো দূরের কথা, আমার উৎপাদন খরচের নিচে যদি আলু বিক্রি করতে হয় বা যে কোনো পণ্য ফর দ্যাট ম্যাটার, সেই ক্ষেত্রে তো সামনের বছর উৎপাদন ব্যাহত হবে। ফলে একটা হলো পপুলিস্ট কাজ, মানুষ এটা চেয়েছে, কিন্তু এটা যে পদ্ধতিতে সরকার করছে সেইটার তো ক্ষতিকর একটা ভবিষ্যৎ আছে। তো প্রশ্নটা হচ্ছে যে এখানে সরকারের দিক থেকে কিন্তু একটা, আমরা গণতন্ত্র নাই বলে তো গণঅভ্যুত্থান হচ্ছে। তো গণতান্ত্রিক সরকারের একটা প্রধান কাজ হচ্ছে তো অ্যাকাউন্টেবিলিটি রাখা। এই সরকার আসলে কার কাছে অ্যাকাউন্টেবল, কোন পরিসরে অ্যাকাউন্টেবল, এগুলো তো ঠিক নেই। অথচ 1.5 বছর টাইম নিয়েছেন। কোনো না কোনো ফর্মে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি পিপলের কাছে, তার জন্য একটা ফোরাম থাকতে হবে, তো সে তো নাই। তো সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যম
সেই কাজটা সরকারের পক্ষ থেকে করতে পারে যদি সরকার রেগুলার ব্রিফ করে। কিন্তু সরকারের নিয়োগের মধ্যে, সরকারের পলিসি নির্মাণের মধ্যে তারই কয়েকজন লোক মিলেই যা করছে, সেটা ন্যায্যতা কী, এটা পাবলিক ফোরামে আলাপ হচ্ছে না। ফলে সরকারের দিক থেকে জনগণের বিপদ কিন্তু ওইটা, তাকে কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে না। আর এইটা নিজের থেকে উপলব্ধি করে সিদ্ধান্তগুলো গ্রহণ করে বা গ্রহণ করার অব্যবহতি পূর্বে তার সরকারকে জানাচ্ছেও না। তো এটা কিন্তু আরেক ধরনের ডিক্টেটরিলে চলছে। এগুলি নিয়ে কিন্তু কথাবার্তা উঠবে আরও। সেই ব্যাপারে সরকার সচেতন হওয়া উচিত। এদেরকে বাদ দিয়ে দাও, ওদেরকে নতুন করে নিয়ে আসো, কেন কাদেরকে বাদ দিলেন, কেন নতুন করে কাদের নিয়োগ করলেন, এগুলোর সরকারি সিদ্ধান্তের স্বচ্ছতা এবং জবাবদিহিতার এই মুহূর্তে কোনো রকমের মেকানিজমটাই তৈরি হয় নাই। সে কারণেই আর যেহেতু তাদের কোনো সামষ্টিক রাজনৈতিক কর্মসূচি নাই, সামষ্টিক আপনার গণতান্ত্রিক সংস্কারের দর্শন নাই, ফলে এদের উপর বেশি দিন নির্ভর করার কোনো সুযোগ নাই, বিপজ্জনক। এমনিতে যেটি আপনি বলছিলেন ওই যে কাকে নিয়ে আসা হচ্ছে, কাকে সরিয়ে দেওয়া হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একদম শুরু থেকেই উদ্বেগ আছে। এবং আপনি কি মনে করেন কিনা যে এই 8 মাসে আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা উচিত ছিল, এবং বিশেষ করে পুলিশের যে ভেতরকার যে সংকট, বা তারা এখনও আসলে ঠিক মনোবলের দিক থেকে, নৈতিক দিক থেকে খুব একটা ক্রিয়াশীল না সেই জায়গায়। এবং আমরা এখনও জানি যে পুলিশের অনেক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে, অনেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওই জায়গাগুলো পূরণ করা বা সেই জায়গায় নতুন লোক নিয়ে, দেখুন এখানেও সরকার একটা শৈথিল্যটা কোন পর্যায়ে আছে। সাধারণভাবে আমি বলবো যে অগাস্ট সেপ্টেম্বর মাসে সরকারের পতনের পর আইন শৃঙ্খলার যে খারাপ অবস্থা ছিল, তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হলেও একটু উন্নতর অবস্থায় আমরা গেছি। কিন্তু ওই দুইটার সমস্যা, এবং সরকার যে দুইটা কথা বলে, এই দুইটা কথা এখনও পর্যন্ত সঠিক। এই অর্থে যে সরকারের ভিতরে 15 বছর ধরে বা তারও আগের সময় থেকে যে দলীয়করণ হয়েছে, কারণ সরকারি বিরোধী দলীয় আন্দোলন, আপনার তারপরে সমাজের ডিসেন্টিং ভিউজ দমন করবার জন্য সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নেতৃত্বকে দলীয় আপনার আনুগত্যের ভিত্তিতে নিয়োগ করেছিল। তারা এই বাহিনীগুলি এভাবে সাজিয়েছিল। তো সেইটার তো প্রায় সমস্তটা অটুট আছে। এইটার দিকে কাজ করানো কঠিন, এই কথার সত্য। দ্বিতীয় হচ্ছে যে তারপরে তাদেরকে যেই ভয়ঙ্করভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার, তো এবং তার কারণে পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেখানে তার নৈতিকতা, যেটাকে মোরাল, এটা নষ্ট হয়েছে, দুইটাই সত্য। কিন্তু সেটা 8 মাস সরকার আমাদেরকে এর আগে বলেছে যেখানে নতুন নিয়োগ দেওয়া হবে তরুণদের। আমরা এটা সমর্থন করেছি, কারণ হচ্ছে যে এই দেশে হাজার হাজার শিক্ষিত তরুণ বেকার, প্রায় 25-26 লক্ষ প্রতি বছর। তো তাদেরকে শর্ট টার্ম একটা ট্রেনিং দিয়ে 3 মাস 4 মাসের জন্য ট্রেনিং দিয়ে প্রথমে, পরে ধীরে ধীরে সেটা ঠিক করতো নিয়োগের মাধ্যমে। তারা এই অবস্থাটার পরিবর্তন ঘটাবে, এটা তারা মুখে বলেছে, কিন্তু করে কিন্তু নাই। আপনি লক্ষ্য করুন আরও একটা ব্যাপারে, সরকার অনেকগুলি কথা দিয়েও রাজনৈতিক দলের চাইতেও খারাপ অবস্থা কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবায়নের অবস্থা। প্রথমে কিন্তু বলেছিল ভারতের সঙ্গে এবং প্রয়োজনে অন্যান্য কতগুলি দেশের সঙ্গে আওয়ামী লীগ যেই ধরনের কতগুলি বৈদেশিক চুক্তি করেছে সেগুলি রিভিউ করবে বলেছিল। আমরা কিন্তু রিভিউ করার কোনো লক্ষণ সেই 8ই অগাস্ট থেকে এই পর্যন্ত দেখি নাই। মাঝখান থেকে আমরা হঠাৎ দেখলাম একটা চুক্তি, আপনার ট্রান্সশিপমেন্টের এক চুক্তি ভারতই বাতিল করে দিল, এককভাবে বাতিল করে দিল। অথচ এই দেশের মানুষ জানে না এমনকি এককভাবে বাতিল করবার আগে হলো কোনো নোটিশ দিতে হয় কিনা, কিংবা তার মধ্যে চুক্তিটা কি ছিল, এখনো পর্যন্ত সরকার সেটা প্রকাশ করছে না। রিভিউ করা তো দূরের কথা। তো এই সরকারও কিন্তু মনে করছেন যে ভারতের এই সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের যে 37% শুল্ক আরোপ, যদিও সেটা 3 মাসের জন্য স্থগিত করা হচ্ছে, আর সেগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সেটা তো এক ধরনের চ্যালেঞ্জ আছে। সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি বলতে চাইছি যে এই ব্যাপারে সরকার যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নিজেদের কাঁদছে না এবং স্বচ্ছতাও বজায় রাখছে না। ভারতের সঙ্গে চুক্তিগুলো যদি আমরা জানি যে অসম চুক্তি যেগুলো আছে
বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, সেগুলো সরকারও নতুন সরকার এসেও বলেছে, কিন্তু সেগুলো রিভিউ করবে বলেছে। রিভিউ করার কোনো প্রক্রিয়া কোথাও শুরু হয়েছে জনগণ জানে বা মিডিয়া জানে এরকম কোনো খবর কোথাও নাই। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন তুলছিলেন, এটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো ইসরায়েলের প্রশ্নে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যে ধরনের গণহত্যা চলমান আছে এখনো, এটা পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা সেই 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবার পর থেকে যেটা চলমান আছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যে কোনো বিবেকবান মানুষকে আপনার এটার বিরোধিতা করতে হবে। তো আন্তর্জাতিকভাবে বিশেষত তরুণ সম্প্রদায় ছাত্ররা সারা বিশ্বে যখন এটার প্যালেস্টাইনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েল এবং তার মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক আহ্বান করেছে প্রতিবাদ করবার, বাংলাদেশে অনেক রাষ্ট্রের তুলনায় অনেক সারা দেশে তার প্রতিবাদ সংগঠিত হচ্ছে যথার্থভাবে। রাজনৈতিকভাবে বিএনপিকে আমরা দেখলাম, হ্যাঁ, তারা আরেকটা নিজেরা একটা প্রতিবাদের বা সংহতি সমাবেশ করেছে, যদিও সেই সংহতি সমাবেশের বক্তৃতা যা হয়েছে সেই বক্তৃতার থেকে নেতাদের বক্তৃতা থেকে বোঝা যায় যে ইসরায়েল রাষ্ট্রের উত্থান, তার রাজনীতি সারা পৃথিবীব্যাপী তার হচ্ছে কিভাবে সে অপারেট করে এইগুলি সম্পর্কে তাদের ধারণা নাই বলেই, অনেক নেতার ধারণা নাই বলেই তাদের বক্তৃতা বিবৃতি থেকে বোঝা যায়। সেটা আমাদের পুরো দেশবাসীর জন্য একটা কি বলবো লজ্জাজনক ব্যাপার। এটা সম্পর্কে তাদের নিজেদের কি মূল্যায়ন আমরা জানি না। তারপরে আরেকটা দেখলাম আমরা, বড় করে সব পার্টি মিলে একটা করল। সেখানে একটা বৈশিষ্ট্য আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, তারা একটা ঘোষণা দিয়েছে 5 দফা। আপনি প্যালেস্টাইনের জনগণের পক্ষে যখন ইসরায়েলের বিরুদ্ধে একটা ঘোষণা দেন কিংবা প্রতিবাদ করেন, সেখানে ব্যানারে কি লেখা থাকে, মিছিলে কি উচ্চারণ হয়, স্লোগান কি আসে, এগুলো দেখবার বিষয়। এমনকি আমেরিকাতে ডোনাল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ইসরায়েলকে নির্লজ্জভাবে সমর্থন দানের জন্য খোদ আমেরিকায় প্রতিবাদ হচ্ছে। কিন্তু এই সমাবেশ থেকে যে 5 দফা ঘোষণা দেওয়া হলো, তারা যথার্থভাবে মোসাদের ভারত ইসরায়েলের সঙ্গে একসাথে কাজ করে সেটা বলেছে। কিন্তু যেই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে, বিশেষত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যক্ষ মদদে এই কাজ হচ্ছে, এই অপকর্ম চালিয়ে যেতে পারছে, তাদের ব্যাপারে কোনো কথা বলে নাই। তো এইটা কতটা লোক দেখানো, কতটা নিছক একটা কেবলমাত্র দেখানোর রাজনীতি, কতটা তারা মিন করে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে যাদের কর্মীরা ওখানে গেছে, যেমন ধরুন একটা স্লোগান দেখলাম, শুনলাম, একটা ইহুদি ধরো, সকাল বিকাল নাস্তা করো। তাহলে এই যে যারা এখানে যে রাজনৈতিক দলগুলো বা সিভিল সোসাইটি গ্রুপের একটা অংশ, তারা যেখানে যারা সংগঠিত করলো, তারা মানে একটা ইহুদি ধর্ম মানে কি, জুডাইজম আর জায়নিজম তো এক জিনিস নয়। জায়নিজম একটা পলিটিক্যাল মুভমেন্ট, জুডাইজম একটা ধর্মীয় মতবাদ। তাদের কি ধারণা আছে পৃথিবীতে কত ইহুদি ব্যক্তিগতভাবে এই জায়নিস্ট রাষ্ট্রের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, এমনকি খোদ ইসরায়েলি বসে মিছিল মিটিং করে, প্রতিবাদ করে। সারা পৃথিবীতে কত ইহুদি ব্যক্তিগতভাবে আপনার এই যে জায়নবাদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে ইহুদি মাত্রই তাকে ধরে কেটে নাস্তা করে ফেলতে হবে, এই যে ভুল রাজনীতি। আচ্ছা, দ্বিতীয়ত তারা এটাকে একটা ইহুদিবাদ আর ইসলামের মধ্যেকার একটা দ্বন্দ্ব হিসেবে এইটাকে উপস্থাপন করছে। খোদ গাজায় 40,000 খ্রিস্টান আছে, এদের একটা বিরাট অংশ প্যালেস্টাইনের নাগরিক হিসেবে জায়নিজমের বিরুদ্ধে লড়াই করছে। তাহলে এই যে রাজনৈতিক অস্বচ্ছতা নিয়ে, ইতিহাসবোধের এত ঘাটতি নিয়ে, আপনি তো অস্বচ্ছতা বলবেন না, ওই ইতিহাসবোধের ঘাটতি বা মূর্খতা আপনি যেভাবে বলেন না, মানে
বিষয়টাকে তো এটা প্যালেস্টাইনিয়ান একটা ন্যাশনাল মুভমেন্ট, এইটা আর যতটা আরব জাতীয়তাবাদ তার চাইতে কম তো আপনার ইসলামের আন্দোলন। কারণ ওইখানে প্যালেস্টাইন ভূখণ্ডে সব ধর্মের লোক আছে, মুসলমান মেজরিটি অবশ্যই, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো তারা মুসলমান হিসেবে যতটা লড়াই করে তার চাইতে অনেক বেশি লড়াই করে আপন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে। সেইখানে আপনার আরব রাষ্ট্রগুলির যারা রাজারানী, যারা শাসক, তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্যালেস্টাইনের পক্ষে একটা শক্ত অবস্থান নিত, বহু আগে সমস্যার সমাধান হয়ে যেত। ফলে আপনার এরকম একটা আন্দোলনের মধ্যে সঠিকভাবে শত্রু মিত্র শনাক্ত করা, কাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কি স্লোগান দিয়ে করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এরকম, এটা তো আমি বলতেই পারি যে এটা তো একটা লাস্ট পরশুদিন যেটা হলো সেটা তো একটা মার্কিনপন্থী একটা প্রতিবাদ হলো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম তার উচ্চারণও করে নাই। এতে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে প্যালেস্টাইন সমস্যার সমাধান করা হবে, এই চিন্তার তো রাজনৈতিক স্বচ্ছতার কোনো ইঙ্গিত দেয় না। একটা অনেকেরই ধারণা, সাধারণভাবে পারসেপশন, যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে কোনো সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তার বৈদেশিক কানেকশন, তিনি নিজে একজন ইকোনমিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে তার কাজ করবার যে অভিজ্ঞতা, সেই প্রেক্ষিতে আরেকটা হচ্ছে যে তার যে গ্লোবাল নেটওয়ার্ক, তার প্রেক্ষিতে কূটনৈতিক যেসব সংকট আছে, আপনি খানিকটা উল্লেখ করছিলেন দু একটি চুক্তিগুলোর বিষয়ে, সেই সমস্যারও সমাধান হবে। সেই জায়গায় আপনি কি দেখেন? যেমন ধরা যাক ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হলো বিমস্টেক সম্মেলনে। আমরা দুই রকমের ন্যারেটিভস দেখলাম, ভারত থেকে একরকমের, বাংলাদেশের পক্ষ থেকে একরকমের। এটা অতীতের সরকারগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে আমরা আমাদের মতো করে বলছি, কিন্তু অন্যরা বলছে যে কথার সঙ্গে মিল নেই। আর রোহিঙ্গা ইস্যু একটা বাংলাদেশের বড় সমস্যা, এই সমস্যার সমাধান আসলে আমরা এখন পর্যন্ত দেখছি না। এবং অন্যান্য ক্ষেত্রে বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ভারত, চীন, যুক্তরাষ্ট্র, এই সম্পর্কগুলো আপনি কি মনে করেন কি না যেভাবে হওয়া উচিত সেভাবে? ধরুন অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিং সফল হয়েছে কিনা, সেটা দুই দেশ দুই রকম সরকারি ন্যারেটিভ তৈরি করতেই পারে, কিন্তু আমরা বাস্তব ফলাফল দেখেছি যে তার 2 দিন পরে, ওই মিটিংয়ের কয়েকদিনের মধ্যেই নরেন্দ্র মোদীর সরকার একক দায়িত্বে ট্রান্সশিপমেন্ট চুক্তি ভঙ্গ করেছে, বাতিল করে দিয়েছে। তাহলে এইটা দুইজনের ভেতরে কোনো সফল বা ইতিবাচক মিটিং হয়েছে এটা প্রমাণ করে না। আর অপরাপর যেসব সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলো দেখবার জন্যে কী ধরনের দৃষ্টিভঙ্গি তারা গ্রহণ করবে, আমি আগেই বলেছি তাদের তো এটা তো মূলত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তাদের তো, এই সরকারের তো নির্দিষ্ট কোনো রাজনীতি নাই। রাজনীতিটা যদি না থাকে, তার ফরেন পলিসি কী হবে সেটা তো আপনার ওই সরকারের, কোনো একটা সরকারের নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে নির্ধারিত হয়। ফলে তাদের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে আমাদের বৈদেশিক সম্পর্কগুলোর যে সমস্ত ক্ষেত্রে সমস্যা আছে সেগুলোর সমাধান আশা করা ভিত্তিহীন হবে। এ কারণে আমি বলি যে এই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে যে রাজনৈতিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিকাশ ঘটেছে, তার পক্ষে সিভিল সোসাইটির সজাগ থাকা, রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবে তাদের উপর চাপ রাখা জরুরি, এবং দ্রুততম সময়ের মধ্যে একটা প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি, যাতে এই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে মিলিয়ে নতুন সরকারকে কাজ করতে পারে। এবং যদি তারা না পারে অথবা না করে, সেখানে এই গণঅভ্যুত্থানের চেতনার তরফে এই চাপটা জারি রাখতে হবে। বলে এই সরকারের যেহেতু নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি নাই কালেকটিভলি, ফলে আমি আশা করি না যে তারা এই সমস্যাগুলি সমাধান করতে পারবে। আরেকটা কিন্তু সরকারের নেই, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কি দেখেন? সাধারণ মানুষ, আমার হাতে খুব বেশি সময় নেই, একদিকে আওয়ামী লীগ ফিরে আসবে কি না, আসলে কি হবে সেই আতঙ্কে আছে। জামাত শক্তিশালী হয়ে যাচ্ছে কিনা, বা জামাত রাজনৈতিক প্রক্রিয়ায় একটা ডোমিনেটিং ফোর্স হিসেবে দাঁড়িয়ে গেলে
ভবিষ্যৎ কি? বিএনপি অগোছালো, আপনি নিজেও খানিকটা বিভিন্ন সময়ে আজকের আলোচনায় উল্লেখ করলেন। নতুন যে রাজনৈতিক দলটি, অনেকগুলো নতুন রাজনৈতিক দল কিছু নিবন্ধন হয়েছে, গঠিত হয়েছে, কিন্তু এনসিপি যেটি নিয়ে কথা হচ্ছে, তারুণ্যের নাম ইতিমধ্যেই তারা যা কিছু দেখিয়েছে তাতেও সবাই যে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন তা বলা যাবে না, বরং কারো কারো মধ্যে ভীতিও তৈরি হচ্ছে। সো তাহলে আসলে আগামী দিনে আপনি যদি এই মুহূর্তের রাজনৈতিক সিনটা চিন্তা করেন, এমনকি সিনারিওটা যেটা বিকশিত হচ্ছে, সেইটা দেখতে গেলে কিন্তু আমরা খুবই একটা ভালনারেবল জায়গার মধ্যে আছি। যদি আপনি আমাকে একটু সময় দেন, একটা একটা করে আমি বলছি, আমি যেটুকু বুঝি আপনার সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে একটা সংকটের মধ্যে পড়েছে, অথবা ভবিষ্যতে আরও পড়বে। বহু বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করতে করতে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ন্যায্য, কখনো কখনো অন্যায্য, অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অভিযোগ ছাড়া মিটিংয়ে, মিছিলে, বক্তৃতায়, সেমিনারে, সিম্পোজিয়ামে তারা এই আওয়ামী লীগের সমালোচনা করা ছাড়া, তার পারফরমেন্সের সমালোচনা করা, আওয়ামী লীগের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করা ছাড়া তাদের যে জাতীয়তাবাদী রাজনীতি, এইটা কি হওয়া উচিত, এটার স্বরূপ কি, এইটার ম্যানিফেস্টেশনগুলি কী কী হবে, এগুলো কখনো আলাপ করে নাই। অর্থাৎ সেই অর্থে প্রায় 17 বছর 18 বছর ধরে, দেড় যুগ ধরে বিএনপি তার কোনো আলাদা রাজনীতি, আওয়ামী লীগ বিরোধিতা করা ছাড়া, সেই বিরোধিতার মধ্যে বিশাল ন্যায্যতা আছে। তার রাজনীতি কি, এইটা তার কর্মীদেরকেও শেখায় নাই। মিছিলে, মিটিংয়েও না, বক্তৃতায়, ভাষণেও না, প্রচার মানে পত্র পত্রিকা বা পুস্তিকার মধ্যেও না। আওয়ামী লীগ যখন এই আন্দোলনের মধ্যে পতিত হয় এবং যারা সমাজ থেকে ডিসঅ্যাপিয়ার করে যায় কত বছরের জন্য, সেটা পরের আলোচনা। তো বিএনপির তো রাজনীতি থাকে না। তাহলে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, সে যদি তার সমস্ত নেতা কর্মীদের জন্যে বা সমর্থকদের জন্যে, এমনকি বৃহত্তর জনগোষ্ঠীর জন্য তার রাজনৈতিক কর্মসূচি কী সেটা পরিষ্কারভাবে বলতে না পারে, তখন এটা শুধু তাকেই ক্ষতিগ্রস্ত করে না, বাংলাদেশের একটা পলিটিক্যাল কমিউনিটি গড়ে তুলবার জন্যে এই যে রাজনীতির ব্যাপারে অসচেতনতা, এইটা একটা বিপদ জনগোষ্ঠীর জন্য তৈরি করে। জামায়াতে ইসলামী তার রাজনীতি খুব পরিষ্কার এই দেশে। তারা এখানে একটা ইসলামিক রাষ্ট্র চায়, বা এটা বাংলাদেশের স্বাধীনতার মৌল চেতনার পরিপন্থী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে পাকিস্তানের ইসলামী রাষ্ট্রের আপনার জবরদস্তির বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে সংগ্রাম করেছে। ফলে এইখানে ধর্মের স্বাধীনতা যেমন থাকবে, রাষ্ট্রের আবার একই সঙ্গে একটা সেকুলার চরিত্র থাকবে। সেইটাই এই দেশের রাজনীতি, সেইটার বিরুদ্ধে সে রাজনীতি করে। ফলে এইটা যতক্ষণ পর্যন্ত সমাজ এই ব্যাপারে সচেতন থাকবে, বৃহত্তর অংশগ্রহণ থাকবে, তার রাজনীতির একটা পর্যায়ে পরে বিকশিত হবে না। আর এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার কিছু পরিমিতি বোধের অভাব আমরা লক্ষ্য করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ। পরিমিতি বোধ মানে তাদের একটা এমন একভাবে তারা অ্যাসার্ট করা শুরু করলো যেন দেশটা শুধুই তাদের হয়ে গেছে। তারা দাবি করা শুরু করলে এই আন্দোলনের তারাই হচ্ছে মূল কর্ণধার ছিল। এটা ঐতিহাসিকভাবে অসত্য, অভিজ্ঞতার দিক থেকে এবং তথ্যের দিক থেকে সত্য নয়। সুতরাং যেইটা তার কিছু শক্তি সঞ্চয় হয়েছে, এটা সত্য। আমি জাস্ট শেষ করছি। শক্তি সঞ্চয় হয়েছে। আর রাজনৈতিক যে শক্তি, যেটা এই তরুণদের কথা বলছেন, এই তরুণদেরও কোনো রাজনীতি এখনো জেল করে নাই। কারণ তরুণরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মতাদর্শ থেকে এসেছিল। তারা একটা রাজনৈতিক দল করবার জন্য আসেও নাই। আন্দোলন যখন তারা করেন, আন্দোলন পরবর্তী বিজয়ের মধ্য দিয়ে তারা একটা আফটার থট হিসাবে এটা করেছেন। ফলে এটা আর একটা গেল। আর আছে ছোট ছোট মধ্যপন্থী, বামপন্থী কিছু রাজনৈতিক দল, তারা তাদের নানান ঐতিহাসিক এবং আপন আপন সীমাবদ্ধতার কারণে আপনার তাদের চিন্তাভাবনার অনেকের তুলনায় উন্নততর হলেও নানান কারণে জনগণের উপর তাদের তেমন কোনো প্রভাব নাই। এই চিত্রটা কিন্তু একটা দেশের রাজনীতির গণতান্ত্রিক বিকাশের জন্যে এই চিত্রটা খুব সুখকর নয়। ফলে সেটা একটা বিপজ্জনক দিক। সঙ্গে আছে একটা সরকার, যেই সরকারেরও কোনো রাজনীতি নাই, বাট রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি বেসিক্যালি রাজনৈতিক জিনিস।
তো রাজনীতিটা যদি একটা দেশের জন্য স্বচ্ছ না থাকে, সমস্ত রাজনৈতিক গ্রুপ হিসাবে যারা কাজ করে, দল হিসাবে যারা কাজ করে, সেইটাদের যদি তার স্বচ্ছ রাজনীতি না থাকে, তখন সেই দেশ, জনগোষ্ঠী, সেই সমাজ অনেক দুর্বল থাকে। এইটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে রাজনীতির আলাপ অনেক বেশি বেশি করে করতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির, এবং তিনি বলছিলেন যে রাজনীতির চিত্রটা দেশের সুখকর নয়। এর কারণ রাজনৈতিক দলগুলোর যে চরিত্র, তাদের যে সীমাবদ্ধতা, সেগুলো তিনি দুর্বলতা তুলে ধরবার চেষ্টা করেছেন। সরকার যেটি আছে তারও রাজনীতি নেই, তার মধ্যে দায়বদ্ধতা, জবাবদিহিতা অভাব রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, সেটাও তিনি বলেছেন। এবং এটাও বলেছেন যে সরকার প্রধানের সঙ্গে তার অপরাপর যে পারিষদবর্গ আছে, তাদের যে চিন্তার ঐক্য নিয়ে তার মধ্যে সংশয় আছে, এবং সেটা আছে কিনা, এবং সরকারের সামষ্টিক যে দর্শন, রাজনৈতিক বা সংস্কারের কোনো দর্শন আছে বলেও তিনি মনে করেন না। সব মিলিয়ে তবে আকাঙ্ক্ষার দিক থেকে তিনি মনে করেন, এখনও পর্যন্ত বিশ্বাস করেন যে সরকার প্রধান যে সময় সীমা বেঁধে দিয়েছেন নির্বাচনের জন্যে, সেই সময়ের মধ্যে হয়তো নির্বাচনটা বাংলাদেশে হবে তিনি আশা করছেন, এবং সরকার সেটা করতে চাইবে। তবে যারা বলছেন যে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন নয়, সেই ধারণার সঙ্গে মিস্টার নুরুল কবির একমত নন, এবং তিনি মনে করেন যে নির্বাচনই গণতন্ত্র দেবে এর যেমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচন একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত, সেটা পূরণ হওয়া দরকার। এবং যে কোনো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যেও প্রতিনিধিত্বমূলক, জনপ্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সে কারণে তিনি মনে করেন যে দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভালো নির্বাচন যত সরকারের নির্ধারিত সময়ের মধ্যে করা যায় সেটা মঙ্গলজনক হবে। অবশ্য সরকার যদি তার যে প্রাথমিক অঙ্গীকারগুলো সেগুলো রক্ষা করতে পারতো এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারতো, তারা হয়তো আরও খানিকটা সময় পেত। কিন্তু যেহেতু তাদের মধ্যে তাদের ক্রিয়াকর্ম নিয়ে নানা প্রশ্ন রয়েছে, কাজেই তারা যতটা দ্রুততার সঙ্গে ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারেন, অবশ্যই সংস্কার যেগুলো তারা বলছেন সেগুলো যদি কিছু কিছু করতে পারেন, সেটা কল্যাণকর রাষ্ট্রের জন্যে। এবং কিছু কিছু সংস্কারের জন্য কোনো ঐকমত্যেরও প্রয়োজন ছিল না, কিন্তু সেগুলো তারা করতে পেরেছেন বলে এখন পর্যন্ত দৃশ্যমান নয়। কাজেই ওই নির্বাচনকে ঘিরে যে সংকট আছে, সেই সংকট কাটাবার জন্যে মনোযোগ দেওয়াটাও তাদের জন্য একটা প্রয়োজনীয় কর্তব্য হিসেবে তিনি মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।